হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স পাঠশালা। তো এখন আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে গোলীয় তলে আলোর প্রতিসরণ বা লেন্স, রিফ্র্যাকশন অফ লাইট অ্যাট স্ফেরিক্যাল সারফেস, দ্যাট ইজ লেন্স। তো এই চ্যাপ্টারটার প্রায় 40-45% জিনিস বা ক্যালকুলেশন কনসেপ্ট আমাদের প্রতিফলন বা রিফ্লেকশন চ্যাপ্টারের মতন। তো যে সমস্ত ক্যালকুলেশন রিফ্লেকশন চ্যাপ্টারের মতন সেই সমস্ত টপিকগুলো আমি জাস্ট বলবো। ক্যালকুলেশনগুলো যেহেতু রিফ্লেকশন টপিক আমি বুঝিয়েছিলাম, তোমরা ওই ক্যালকুলেশনগুলো রিফ্লেকশনের মতো করে একটুখানি মিলিয়ে নেবে যে সেম পুরো ক্যালকুলেশন হচ্ছে কি হচ্ছে না। ওকে, ওই সমস্ত বিষয়গুলো যেগুলো রিফ্লেকশনের সঙ্গে পুরোপুরি মিল আছে সেই বিষয়গুলো আমি আর ডিটেলস অতখানি আলোচনা করব না। তো এরকম অনেক জায়গা আছে, সেগুলোকে আমি মার্ক আউট করতে করতে যাব। তো চলে আসি লেন্সের বিষয়বস্তুতে। প্রথমে চলে আসি গোলীয় প্রতিসারক তল। যে তল দিয়ে আলোর প্রতিসরণ হয় সেই তলটা যদি গোলীয় বা কোনো গোলকের অংশ হয় তাহলে সেই তলটাকে আমরা কি বলছি, স্ফেরিক্যাল রিফ্র্যাক্টিং সারফেস বা গোলীয় প্রতিসারক তল। দুরকম হতে পারে, বুঝতেই পারছো। এটা একটা অবতল তল, এই তলটা হচ্ছে অবতল তল, আর এই তলটা কি না উত্তল তল। ওকে, তো এই অবতল তলের বিষয়গুলো এবং উত্তল তলের বিষয়গুলো ঠিক রিফ্লেকশনের মতন। যেমন আমরা রিফ্লেকশনেতে প্রতিফলনে যেমন পড়েছিলাম, এই যে গোলীয় তলটা এই একটা বড় কোনো বৃত্তের অংশ, সেই বৃত্তের যে ব্যাসার্ধ তাকে আমরা বক্রতা ব্যাসার্ধ বলি, এখানেও বক্রতা ব্যাসার্ধ বলবো। যে কেন্দ্র, বৃত্তের যে কেন্দ্র তাকে বক্রতা কেন্দ্র বলি, এখানেও আমরা বক্রতা কেন্দ্রই বলবো। এবং এই বক্রতা কেন্দ্র এবং এই যে গোলীয় তলটা আছে, গোলীয় তলের যে মধ্যবিন্দু, একে আমরা কি বলেছিলাম, মেরু বা পোল বলেছিলাম, এখানেও মেরু বা পোল বলবো। মেরু বা পোল এবং বক্রতা কেন্দ্রের সংযোগ যে সরল রেখা তাকে আমরা প্রধান অক্ষ বলেছিলাম, এখানেও প্রধান অক্ষই বলবো। এবং এই যে গোলীয় তল, এই গোলীয় তলের দুই প্রান্তের মধ্যে দিয়ে কানেক্টিং যে স্ট্রেট লাইন বা তল, এইটাকে আমরা কি বলেছিলাম না উন্মেষ বা অ্যাপারচার, এখানেও আমরা উন্মেষ বা অ্যাপারচার বলবো। ওকে, তাহলে বিষয়গুলো পুরোপুরি এই অংশটুকুনটা রিফ্লেকশনের মতন। এবার চলে আসবো চিহ্নের নিয়ম। চিহ্নের নিয়মও পুরোপুরি সেম রিফ্লেকশনের মতন। সমস্ত দূরত্ব আমরা কোত্থেকে মাপবো না মেরু থেকে মাপবো। আলো যেদিকে যাচ্ছে সেই দিকে দূরত্বগুলো যদি মাপি, সেই দূরত্বগুলোকে আমরা কি ধরবো না ধনাত্মক, এবং আলোর বিপরীত দিকে দূরত্বগুলোকে আমরা কি ধরবো ঋণাত্মক। প্রধান অক্ষের উপর অবস্থিত যে কোনো উচ্চতাকে আমরা কি ধরবো ধনাত্মক, এবং প্রধান অক্ষের নিচে অবস্থিত যে কোনো উচ্চতাকে আমরা কি ধরবো ঋণাত্মক আমরা ধরবো। ওকে, তো এই বিষয়গুলো পুরোপুরি রিফ্লেকশনের মতন। এবার আমরা চলে আসব গোলীয় তলে আলোর প্রতিসরণের গাণিতিক আলোচনাতে চলে আসব। তো গোলীয় তলে আলোর প্রতিসরণ দু রকমের হতে পারে। কি কি হতে পারে বুঝতেই পারছো কীরকম ধরনের হতে পারে। একটা হচ্ছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম, আর দু নম্বর হচ্ছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ। তো আমরা যে কোনো একটা বিষয়কে ভালো করে করব, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম বা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম বিষয়কে ভালো করে করব, কারণ পরীক্ষাতে কোন মাধ্যম থেকে কোন মাধ্যম এটা কখনোই উল্লেখ করে দেয় না। তো আমরা যে কোনো, যদি উল্লেখ করে দেয়ও যদি তাতেও অসুবিধা নেই, যে কোনো একটা ক্যালকুলেশন করলে সেই ক্যালকুলেশন থেকে আমরা অন্য ক্যালকুলেশনে অন্যটার ক্ষেত্রে সিমিলার ওয়েতে আমরা করে ফেলতে পারবো। তো আমরা প্রথমে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের প্রতিসরণের ক্যালকুলেশনটাতে আমরা দেখি। তো প্রথমে ছবিটাই চলে আসি, ছবিটা কি বলেছে একবার দেখে নিই। দেখো এখানে একটা অবতল প্রতিসারক তলকে দেখানো হয়েছে। এটা হচ্ছে, এই অংশটা হচ্ছে লঘু মাধ্যম, এই অংশটা ঘন মাধ্যম। এখান থেকে আলো গিয়ে পড়েছে, এই আলো গিয়ে পড়েছে। জানো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো গেলে কি হয়, আলো অবিলম্বের দিকে সরে যায়। তো এই যে লাইনটা এই তলের এই বিন্দুতে, এই লাইনটা হচ্ছে অভিলম্ব, মানে হচ্ছে এখান থেকে এই এত অবধি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো এই লাইট গিয়ে পড়েছে, পড়ে লাইট এরকমভাবে যাওয়ার কথা ছিল, যায়নি, অবিলম্বের দিকে বেঁকে গেছে, তাই এরকমভাবে গেছে। ওকে, তো যদি আমরা এই যে সিএন পার্টটা তো অবশ্যই বুঝতে পারছো, এই তলের উপর অভিলম্ব, আর এইটা হচ্ছে লাইট গেছে, তাহলে এটা হচ্ছে আপাতন কোণ, আই হচ্ছে আপাতন কোণ, আর এটা লাইট প্রতিষ্ঠিত হয়েছে, এটা হচ্ছে কি প্রতিসরণ কোণ, আর হচ্ছে প্রতিসরণ কোণ। এখন
এই অংশে যদি চোখ থাকতো, চোখ মনে করতো আলোটা ঠিক কোন পাথে আসছে, চোখ মনে করতো আলোটা ঠিক আই পয়েন্ট থেকে আসছে। তাহলে যে পয়েন্ট থেকে আলো আসছে বলে চোখ মনে করতো সেই পয়েন্টটাকে ইমেজ বা প্রতিবিম্ব। এটা কেমন ইমেজ বুঝতে পারছো? ভার্চুয়াল ইমেজ বা অসৎ প্রতিবিম্ব। তারপরে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এইখানে আছে বস্তু, এখান থেকে আলো আসছে, এইখানে হচ্ছে প্রতিবিম্ব, এইটা হচ্ছে বক্রতা কেন্দ্র, কি তাই তো? যদি আমরা দূরত্বগুলোকে ধরি, সমস্ত দূরত্ব আমরা কোত্থেকে মাপবো? পোল থেকে মাপবো। তার মানে PO এটা হচ্ছে বস্তু দূরত্ব, PI এটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, এবং PC এটা হচ্ছে বক্রতা কেন্দ্রের দূরত্ব বা বক্রতা ব্যাসার্ধ, এটা আমরা বলতে পারি। এবার এখানে এই ছবিতে দুটো জিনিস প্রথমে একটু বলে দিই। এখানে দেখো দুটো ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এই একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে আর এই আরেকটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, দুটো ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। তো এই কোণটাকে আলফা ধরা হয়েছে, এই কোণটাকে বিটা ধরা হয়েছে, এই কোণটাকে গামা ধরা হয়েছে। ওকে, তো এখন আমি যদি বড় ট্রায়াঙ্গেলটার কথা ভাবি, বড় ট্রায়াঙ্গেলটার অভ্যন্তরস্থ কোণগুলো হচ্ছে আই কোণ এবং আলফা কোণ, এবং এই বড় ট্রায়াঙ্গেলটার বহিস্থ কোণ কোণটা গামা। আমরা জানি অভ্যন্তরস্থ কোণ বা ইন্টারনাল অ্যাঙ্গেলগুলোর যোগফলটা বহিস্থ কোণের সঙ্গে সমান হয়, তার মানে আই প্লাস আলফা ইকুয়াল টু কী হওয়া উচিত? গামা হওয়া উচিত। আমাদের এখানে ক্যালকুলেশনে দেখো লিখেছে আই প্লাস আলফা ইকুয়াল টু কি? গামা। আবার যদি তুমি এই ট্রায়াঙ্গেলটাকে ধরো, এই ট্রায়াঙ্গেলটাকে ধরলে কী হবে? এর অভ্যন্তরস্থ কোণ কোনটা? বিটা এবং আর। তাহলে বিটা এবং আর এইটা আবার গামার সঙ্গে সমান। দেখো বিটা এবং আর এই দুটো যোগফলটাকেও গামার সঙ্গে সমান করেছে। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, এটাকে আর বলা হলো কেন? কারণ বুঝতেই পারছো এই লাইন আর এই লাইন এই দুটো কি জাস্ট ক্রস করেছে, তাহলে এর বিপ্রতীক কোণ হচ্ছে এটা, বিপ্রতীক কোণগুলো সবসময় সমান হয় বলে এটাকে আমরা আর বলেছি। তাহলে গামা ইকুয়াল টু আই প্লাস আলফা পেয়েছি এবং গামা ইকুয়াল টু আর প্লাস বিটা পেয়েছি। তাহলে এখান থেকে যদি আই বার করি, আই ইকুয়াল টু কত পাবো? গামা মাইনাস আলফা পাবো, এবং গামা ইকুয়াল টু আর প্লাস বিটা থেকে যদি আমরা আরকে বার করি তাহলে আর ইকুয়াল টু কত পাবো? গামা মাইনাস বিটা পাবো। তাহলে আই ইকুয়াল টু গামা মাইনাস আলফা এবং আর ইকুয়াল টু গামা মাইনাস বিটা পাবো। ওকে, এইবার মেন ক্যালকুলেশনে আমরা চলে যাই। আমরা এই পয়েন্টে কি ইউজ করতে পারবো? স্নেলের সূত্র ইউজ করতে পারবো। যদি এই মাধ্যমটা প্রতিসরাঙ্ক μ1 ধরি, এই মাধ্যমটা প্রতিসরাঙ্ক μ2 ধরি, তাহলে আমরা এখানে কি বলতে পারি? μ1 বাই μ2 ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। সুতরাং সাইন আর নিচে যদি তুমি সাইন আরটাকে নিয়ে আসো তাহলে এটা কি হয়ে যাবে? সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু 1 μ2। কারণ কোন মাধ্যম থেকে গেছে না? প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে আলো গেছে, তাহলে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রথম মাধ্যমের সাপেক্ষে কত লেখা উচিত? 1 μ2 লেখা উচিত। তার মানে হিসেব মতো সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু 1 μ2। আর তোমরা খুব ভালো করে জানো 1 μ2 মানে কত? μ2 বাই μ1। তাহলে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু μ2 বাই μ1। দেখো এটাকে গুণ করে μ1টাকে দিয়ে গুণ করে দিয়েছে, তাহলে μ1 সাইন আই ইকুয়াল টু μ2 সাইন আর। যদি আই এবং আরকে যেহেতু খুব ক্ষুদ্র ধরা হয়েছে, তাহলে যদি কোনো অ্যাঙ্গেল খুব ক্ষুদ্র ধরা হয় সেই অ্যাঙ্গেলকে সাইন থিটার সঙ্গেও সমান করা যায়, আবার ট্যান থিটার সঙ্গেও সমান করা যায়। তাহলে এখানে তো সাইন ফর্মেই আছে, তাহলে ওকে আমরা থিটা বলতে পারি। কারণ সাইন থিটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে কী হয়? সাইন থিটা নিয়ারলি ইকুয়াল টু থিটা বা ট্যান থিটা নিয়ারলি ইকুয়াল টু থিটা হয়। তাহলে সাইন থিটা যদি নিয়ারলি ইকুয়াল টু থিটা হয় তাহলে সাইন আই নিয়ারলি ইকুয়াল টু আই হবে। তো সেই জন্য μ1 আই ইকুয়াল টু μ2 আর লেখা হয়েছে। এবার তোমরা ভালো করে দেখো, আই এর ভ্যালু আমরা আগেই বার করে রেখেছিলাম ওয়াই প্লাস আলফা, এবং আর এর ভ্যালু বার করে রেখেছিলাম ওয়াই প্লাস বিটা, মানে গামা প্লাস বিটা। তো আই ইকুয়াল টু আই এর ভ্যালুটাকে আমরা এখানে বসিয়েছি গামা মাইনাস আলফা, এবং আর এর ভ্যালুটাকে আমরা বসিয়েছি গামা মাইনাস বিটা বসিয়ে দিয়েছি। যদি আমরা এখানে গুণ করে দিয়েছি, গুণ করে দিলে কি জিনিসটা পেয়েছি দেখো, যে μ2 বিটা মাইনাস μ1 আলফা ইকুয়াল টু μ2 মাইনাস μ1 ইন্টু গামা। এবার আমি বলেছিলাম যে যদি খুব ক্ষুদ্র হয়, অ্যাঙ্গেলগুলো খুব ক্ষুদ্র হয়, তাহলে সেখানে আমরা কী করতে পারি? না, অ্যাঙ্গেলগুলো খুব ক্ষুদ্র হলে ট্যান থিটাকে নিয়ারলি ইকুয়াল টু থিটা, সাইন থিটা নিয়ারলি ইকুয়াল টু থিটা লেখা যায়। তার ট্যান থিটা যদি নিয়ারলি ইকুয়াল টু থিটা লেখা যায়, তাহলে যেখানে থিটা আছে সেই থিটার জায়গায় ট্যান থিটা বসানো যেতেই পারে। তো আমরা তো প্রথমেই ধরে নিয়েছি বিটা আলফা এগুলো খুব ক্ষুদ্র, তাহলে এই বিটার জায়গায় আমরা কি ট্যান বিটা বসতে পারি, আলফার জায়গায় কী বসতে পারি? ট্যান আলফা বসতে পারি, গামার জায়গায় কী বসতে পারি? ট্যান গামা বসতে পারি। ট্যান বিটা, ট্যান বিটা মানে কি? লম্ব বাই ভূমি। এবার দেখে নাও বিটা কোথায় আছে? এডি বাই ডিআই, মানে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। দেখে নাও এডি বাই ডিআই, এই দেখো এডি আর এইটা হচ্ছে ডিআই। তাহলে এই যে ত্রিভুজটা নেওয়া হয়েছে, এই ত্রিভুজটার এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব বাই ভূমি ইকুয়াল টু কত? ট্যান বিটা। সেই জন্য দেখো ট্যান বিটার জায়গায় কী লিখেছে? লম্ব বাই ভূমি লিখেছে। একইভাবে ট্যান আলফার জায়গাটাও লম্ব বাই ভূমি লিখেছে, এবং ট্যান গামার জায়গাতেও লম্ব বাই ভূমি লিখেছে। তাহলে দেখো এখানেও ওপরে এডি আছে, এখানেও এডি আছে, এখানেও এডি আছে, সবকটা এডি কেটে গেছে।
তার মানে আমরা এখানে কত পেয়েছি, μ2 বাই পিআই মাইনাস μ1 বাই পিও ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই পিসি। এখন তোমাদের মনে হতে পারে স্যার এখানে তো ডিআই ছিল, ডিও ছিল, ডিসি ছিল, তাহলে এইগুলোর জায়গায় এখন পিআই হয়ে গেল, পিও হয়ে গেল, পিসি হয়ে গেল, মানে ডিগুলোর জায়গায় পি কী করে হলো, কেন হলো একটু বলে দিই। কারণ দেখো সমস্ত দূরত্বকে আমরা ডি থেকে মেপেছিলাম, ডিআই মেপেছিলাম, কি তাই তো, ডিসি মেপেছিলাম, ডিও মেপেছিলাম, কিন্তু এই দূরত্বগুলোকে আমাদের সবসময় কোথা থেকে মাপতে হয় না, পোল থেকে মাপতে হয়। তো ডি আর পি এই দুটো পয়েন্ট প্রায় খুব কাছাকাছি দুটো পয়েন্ট, সেই জন্য ডিআইয়ের জায়গায় আমরা কত লিখতে পারি, পিআই লিখতে পারি, ডিসির জায়গায় কত লিখতে পারি, পিসি লিখতে পারি, এবং ডিওর জায়গায় কত লিখতে পারি না, পিও কিন্তু আমরা লিখতে পারি। তো সেই জন্যই আমরা এখানে কিন্তু কি করেছি না, ডিআইয়ের জায়গায় পিআই, ডিওর জায়গায় পিও এবং ডিসির জায়গায় কত লিখেছি আমরা, পিসি কিন্তু লিখেছি। তাহলে দেখো আমরা কি পেলাম, এইবার আমরা বসিয়ে দিচ্ছি। পিও মানে তো আমি আগেই বলেছিলাম বস্তুরত্ব মাইনাস হবে, কারণ আমরা আলো কোন দিক থেকে গেছে, লেফট টু রাইট, আর আমরা দূরত্ব মেপেছি সবসময় পোল থেকে মাপবো, রাইট টু লেফট, সেই কারণে পিও ইকুয়াল টু মাইনাসও হয়েছে, প্রতিবিম্বটাও মাইনাস ভি হয়েছে, এবং বক্রতা ব্যাসার্ধও মাইনাস আর হয়েছে। তো আমরা এই পিআই, পিও, পিসির ভ্যালুগুলোকে আমরা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে μ2 বাই ভি মাইনাস μ1 বাই মাইনাস ইউ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই মাইনাস আর। এটা যদি ক্যালকুলেশন করা যায় কেমন পেয়েছি, μ2 বাই ভি মাইনাস μ1 বাই ইউ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই আর। এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে বলা হয় অবতল গোলীয় তলের প্রতিসরণের জন্য গাউসের সমীকরণ। খুব খুব ইম্পর্টেন্ট, μ2 বাই ভি মাইনাস μ1 বাই ইউ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই আর। এই ইকুয়েশনটা যদি মনে রাখা যায়, যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের কথাও যদি ভাবা হয়, তাহলে কিন্তু আমরা অটোমেটিক্যালি ইকুয়েশনটা তৈরি করতে পারবো। কীভাবে মনে রাখবো এটাকে মনে করে, যদি আমরা প্রথমে μ2 লিখি, তাহলে বুঝে নিতে হবে আলো কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে গেছে, 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে গেছে। এবং সবসময় যদি মনে রাখতে হবে μ2 মানে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক, μ1 মানে কি লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে আলো কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে গেছে, প্রথমে μ2 আছে, পরে μ1 আছে, কারণ আলো কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে গেছে না, μ1 এর মাধ্যম থেকে μ2 মাধ্যমে গেছে, তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেছে। μ2 প্রথমে থাকা মানেই ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রথমে থাকা মানেই আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেছে। তাহলে μ2 বাই ভি মাইনাস μ1 বাই ইউ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই আর। কিন্তু দেখো যদি আমি এখানে μ1 লিখতাম, μ1 বাই ভি মাইনাস μ2 বাই ইউ ইকুয়াল টু μ1 মাইনাস μ2 বাই আর, তাহলে কিন্তু উল্টে যেত। কারণ আমি বলেছি প্রথমে যেটা থাকবে আলো সেই মাধ্যম না, অন্য মাধ্যম থেকে সেই মাধ্যমে আসছে। যেমন প্রথমে এখানে μ2 ছিল, μ2 কার প্রতিসরাঙ্ক, ঘনমাধ্যমের প্রতিসরাঙ্ক, তাই কি ধরেছিলাম আলো লঘু থেকে ঘনতে গেছে। কিন্তু যদি আমি এখানে μ1 লিখি, তাহলে μ1টা কার প্রতিসরাঙ্ক, লঘুমাধ্যমের প্রতিসরাঙ্ক, তখন আমরা কী ভাববো যে আলো ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে এসছে। তাহলে আলো যদি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আসে, তখন কিন্তু আমরা এখানে μ2 জায়গায় কী লিখবো, μ1 লিখবো, μ1 বাই ভি মাইনাস μ2 বাই ইউ ইকুয়াল টু μ1 মাইনাস μ2 বাই কত আর আমরা লিখবো। কি বোঝা গেল? দেখো এইটাই ওরা এখানে যখন ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের জায়গাতে গেছে, সেই জায়গাটা কিন্তু লিখেছে। দেখো ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে ফর্মুলাটা দেখো জেনারেট করেছে, μ1 বাই ভি মাইনাস μ2 বাই ইউ ইকুয়াল টু μ1 মাইনাস μ2 বাই আর। প্রথমে কী আছে বলো, μ1 আছে, μ1 আছে মানে কোন মাধ্যমে প্রতিসরাঙ্ক, লঘু মাধ্যমে প্রতিসরাঙ্ক। তাহলে আলো কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে আসছে, ঘন থেকে লঘুতে আসছে। ব্যাস, ঘন থেকে লঘুতে আসছে মানে লঘুর প্রথমে প্রতিসরাঙ্ক লিখবো, বাই ভি মাইনাস μ2 বাই ইউ ইকুয়াল টু μ1 মাইনাস μ2 বাই কত আর। কি তাই তো? তাহলে ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে এই যে দুটো ফর্মুলা, এই দুটো ফর্মুলা কিন্তু এস্টাবলিশমেন্ট কিন্তু 3 নম্বরের প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট। যখন লঘু থেকে ঘনতে হচ্ছে μ2 বাই ভি মাইনাস μ1 বাই ইউ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই কত আর। আরেকটা ফর্মুলা যখন ঘন থেকে লঘুতে হচ্ছে, তখন হচ্ছে μ1 বাই ভি মাইনাস μ2 বাই ইউ ইকুয়াল টু μ1 মাইনাস μ2 বাই কত আর। এইবার এখানে দেখো আমরা তো এটা কার ক্ষেত্রে প্রমাণ করেছি একটুখানি দেখে নিই। আমরা এটা প্রমাণ করেছি হচ্ছে অবতল প্রতিসরক তলের ক্ষেত্রে। তুমি উত্তল প্রতিসরক তলের ক্ষেত্রে প্রমাণ করতেই পারো, কিন্তু পরীক্ষাতে কখনোই কোন তল উল্লেখ করে দেবে না। তাই বইয়েতে দুটো দিল, আমরা কিন্তু করবো কিন্তু একটাই। যেমন এখানে উত্তল প্রতিসরক তলের ক্ষেত্রে ক্যালকুলেশন করেছে, সেম ক্যালকুলেশন। ওকে, তো আমরা যে কোনো একটাকে ভালো করে করবো, অবতলটাই ভালো করে করবো, তাহলেই হবে। ওকে, তো এইবার আমরা পরের পার্টে চলে আসি। এখানে যে সমস্ত বিষয়গুলো আসছে, এগুলো খুব একটা পরীক্ষার জন্য কোনো দরকারি বিষয়বস্তু নেই, তাই এখানটায় আমরা আর পড়বো না। এরপর আমরা ডাইরেক্টলি কোন পার্টে চলে আসবো, এরপর আমরা ডাইরেক্টলি চলে আসবো হচ্ছে
লেন্স। লেন্স কাকে বলে? লেন্স মানে বুঝতে পারছো যে এর কটা থাকবে না, আমরা এতক্ষণ ধরে গলীয় তল দুটো একটা পড়েছিলাম, এর লেন্সের ক্ষেত্রে দুটো গলীয় তল থাকবে, দুটো গলীয় তল পরস্পরের সঙ্গে আটকে থাকবে। ওই জন্য বলছে সাধারণত দুটি গলীয় তল অথবা একটি গলীয় তল আরেকটি সমতল দ্বারা সীমাবদ্ধ হতেই পারে, একটা দিক গলীয় একটা দিক সমতল হতে পারে, মানে ওর মধ্যে দুটো তল থাকবে। যদি কোনো প্রতিসরক মাধ্যমকে আমরা কি বলি? লেন্স বলি। তো যাই হোক, লেন্সের সংখ্যা কিন্তু দেয়। এবার আকৃতি অনুযায়ী বিভিন্ন নাম আছে, যেমন উভয় উত্তল, যার দুটো দিকই উত্তল তাকে বলা উভয় উত্তল। যেমন হচ্ছে সমতলোত্তল, তার মানে প্রথমটা সমতল তারপর একটা উত্তল। যেমন হচ্ছে অবতলোত্তল, মানে প্রথমটা অবতল তার এদিকটা উত্তল। এরকম ধরনের নাম আছে। যাই হোক, এইবার যেটা আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে সেটা হচ্ছে উত্তল লেন্সকে কেন অভিসারী লেন্স বলা হয়, এবং উত্তল লেন্সকে অভিসারী লেন্স এবং অবতল লেন্সকে কেন অপসারী লেন্স বলা হয়। এইটা আমাদের কিন্তু ওই যে অভিসারী লেন্স এবং অপসারী লেন্স, কনভার্জিং অ্যান্ড ডাইভার্জিং লেন্স। ওকে, উত্তল লেন্সকে কেন বলা হয়? কারণ উত্তল লেন্সে কী হয়, সমান্তরাল আলো এসে পড়লে এই আলোগুলোকে প্রধান অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে কী করে, একসঙ্গে এসে মিলিত করায়। সেই জন্য উত্তল লেন্সটা হচ্ছে একটা অভিসারী লেন্স। কনভার্জ করে, সেই জন্য এটা কনভার্জিং লেন্স। ডাইভার্জ করে, দেখো সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ যদি অবতল দর্পণে এই উভয় অবতল লেন্সের উপর এসে পড়ে, দেখো লেন্সের বরাবর এটা ছড়িয়ে গেছে, ডাইভার্জ করে গেছে। সেই জন্য এই ধরনের লেন্সকে আমরা অপসারী লেন্স বলা হয়। অর্থাৎ উত্তল লেন্স হচ্ছে অভিসারী লেন্স এবং অবতল লেন্স হচ্ছে অপসারী লেন্স। কারণ উত্তল লেন্স কী করে, প্রতিষ্ঠিত রশ্মিগুলোকে এক জায়গায় মিট করায়, আর অবতল লেন্স কী করে, প্রতিষ্ঠিত রশ্মিগুলিকে পরস্পর থেকে দূরে সরিয়ে দেয়, মানে ছড়িয়ে দেয়। সেই জন্য এইটাকে আমরা কী বলি, অপসারী লেন্স। কিন্তু কখনো কখনো দেখা যায় উত্তল লেন্সও কিন্তু অপসারী লেন্স রূপে কাজ করতে পারে, এবং এই অবতল লেন্সও কিন্তু একইভাবে অভিসারী লেন্স রূপে কাজ করতে পারে। কখন কাজ করতে পারে এই সংক্রান্ত প্রশ্ন কিন্তু আসে। বলছি দেখো, যদি লেন্সের উপাদানের প্রতিসারাঙ্ক পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসারাঙ্ক অপেক্ষা কম হয়, তাহলে উত্তল লেন্স মানে কার না, লেন্সের উপাদানের প্রতিসারাঙ্ক। ধরো একটা কাঁচের লেন্স আছে, কাঁচের লেন্সের পাশে কে থাকে, আমাদের দুপাশে কে থাকে, বায়ু। তাহলে বায়ুর প্রতিসারাঙ্ক থেকে লেন্সের প্রতিসারাঙ্ক, লেন্সের মাধ্যমে কাঁচের প্রতিসারাঙ্ক কী হয়, বেশি হয়, জেনারেলি বেশি হয়। কিন্তু যদি দেখা যায় যে কাঁচের প্রতিসারাঙ্কটা কম, কাঁচ যে মাধ্যমের মধ্যে আছে সেই মাধ্যমটার প্রতিসারাঙ্ক কাঁচের থেকে বেশি, অর্থাৎ লেন্সের উপাদানের প্রতিসারাঙ্ক পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসারাঙ্ক থেকে কী হয়, কম হয়ে যায়, তখন ওই উত্তল লেন্সটা কার মতো আচরণ করবে না, অপসারী লেন্সের মতো আচরণ করবে। আর যদি কোনো অবতল লেন্সকে এরকম ধরনের কথা, অবতল লেন্সের প্রতিসারাঙ্কের থেকে বেশি প্রতিসারাঙ্কের মাধ্যমে তাকে যদি ডোবানো হয়, তাহলে কিন্তু সেই অবতল লেন্সটাও কিন্তু অভিসারী লেন্সের মতো কিন্তু কি আচরণ কিন্তু করবে। হয়েছে? তো এই সংক্রান্ত কিন্তু প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, এইবার আমরা চলে আসবো কয়েকটা জিনিস, যেমন হচ্ছে বক্রতা কেন্দ্র। এই জায়গাগুলো হচ্ছে পুরোপুরি প্রতিফলনের মতো। বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, পাতলা লেন্স, যে লেন্সের দুটো যে বক্রতল আছে বা একটা সমতল একটা বক্রতল, তাদের মধ্যে থিকনেস খুব কম, তাদেরকে আমরা পাতলা লেন্স বলি। প্রধান অক্ষ, এগুলো আমরা প্রত্যেকটাই জানি, এগুলো সব প্রতিফলনের মতন। যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র কী জিনিস দেখো, ধরো এই একটা লেন্সের একটা উভয় উত্তল লেন্স বোঝা যাচ্ছে, এই আলো এসে পড়েছে, আলো এর ভেতর দিয়ে গেছে, গিয়ে আবার এখান দিয়ে পাস করে গেছে। এই ভেতর দিয়ে যাওয়ার সময় আলো কী করেছে, প্রধান অক্ষকে একটা বিন্দুতে ছেদ করেছে। বলছে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটা হচ্ছে ওই লেন্সের অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। অর্থাৎ লেন্সের ভেতর দিয়ে কোনো রশ্মি পাস করার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে আমরা কি বলছি না, আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার। ওকে, এইবার আমরা কয়েকটা জিনিসে চলে আসবো, যেমন হচ্ছে মুখ্য ফোকাস, প্রথম মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস, গৌণ ফোকাস, এই ব্যাপারগুলোতে চলে আসবো। তো এই মুখ্য ফোকাস গৌণ ফোকাসের ব্যাপারটাও ঠিক পুরোপুরি প্রতিফলনের মতনই, তো ব্যাপারটা আমি একটুখানি বলে দিই। উত্তল লেন্স প্রথম মুখ্য ফোকাস কী ধরনের জিনিস, বা উত্তল লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস কাকে বলবো, কি বলছে না, প্রধান অক্ষের উপর অবস্থিত কোনো যে বিন্দু থেকে, এটা একটা প্রধান অক্ষ, এটা উত্তল লেন্স, এটা হচ্ছে প্রধান অক্ষ, প্রধান অক্ষের উপর অবস্থিত যে বিন্দু থেকে আলোক রশ্মি উত্তল লেন্সের উপর এসে পড়লে আলোক রশ্মির সমান্তরাল রশ্মি হিসাবে বেরিয়ে চলে যাবে, তাকে আমরা কি বলবো, মুখ্য ফোকাস। বা উত্তল লেন্স বা অবতল লেন্সের উপর কোনো আলোক রশ্মি যদি এসে পড়ে অবতল লেন্স না থাকলে ওরা যে বিন্দুতে মিট করতো,
সেই বিন্দুটাকে মানে প্রধান অক্ষের উপর অবস্থিত যে বিন্দুতে মিট করতো সেই বিন্দুটাকে আমরা কি বলছি না প্রথম মুখ্য ফোকাস। তার মোদ্দা কথা প্রতিসরণের পর দুটো ক্ষেত্রেই প্রতিসরণের পর আলোক রশ্মিগুলো সমান্তরাল হয়ে যাবে। উত্তর লেন্সের ক্ষেত্রেও সমান্তরাল হয়ে যাবে, অবতল লেন্সের ক্ষেত্রেও কিন্তু সমান্তরাল কিন্তু হয়ে যাবে। উত্তর লেন্সের ক্ষেত্রে যে বিন্দু থেকে প্রধান অক্ষের উপর অবস্থিত যে বিন্দু থেকে আলো এসে পড়লে এরকম সমান্তরাল হয়ে যাবে, বা অবতল লেন্সের উপর যে বিন্দু থেকে আলো আসছে বলে মনে হলে প্রতিসৃত রশ্মিগুলো সমান্তরাল হয়ে যাবে, সেই বিন্দুগুলিকে আমরা কি বলছি না প্রথম মুখ্য ফোকাস। আর গৌণ ফোকাসটা ঠিক এর উল্টো, বুঝতে পারছো? সমান্তরাল রশ্মি এসে পড়ার পর ওরা যে বিন্দুতে মিট করছে বা সমান্তরাল রশ্মি এসে পড়ার পর যে বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে সেই বিন্দুগুলোকে আমরা কি বলছি না দ্বিতীয় মুখ্য ফোকাস। ওকে, তো এই অপটিক্যাল সেন্টার থেকে ফোকাসের যে দূরত্ব সেই দূরত্বটাকে আমরা কি বলছি অবভিয়াসলি ফোকাস দূরত্ব বলছি। ওকে, ফোকাস দূরত্ব আমরা জানি, এবং এই ফোকাস যেখানে আছে সেই বরাবর যদি আমরা এই প্রধান অক্ষের সঙ্গে এই ফোকাস পয়েন্টটিতে একটা লম্ব তল কল্পনা করি, এই যে লম্ব তলটা এই লম্ব তলটাকে কি বলা হবে না ফোকাস তল বলা হবে। ওকে, তাহলে ফোকাস দূরত্ব আর ফোকাস তল আমরা পেয়ে গেলাম। তো এবার আমরা চলে আসবো গৌণ ফোকাস। গৌণ ফোকাসের ক্ষেত্রটাও কিন্তু কনসেপ্টটাও কিন্তু ঠিক পুরোপুরি প্রতিফলনের মতো। প্রতিফলনে আমরা কি বলেছিলাম যে গৌণ ফোকাসের ক্ষেত্রে কি বলেছিলাম না সমান্তরাল রশ্মিগুলো এসে পড়বে, কিন্তু তারা যে রশ্মিগুলো এসে পড়বে তারা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়, নিজেদের মধ্যে সমান্তরাল হবে। এখানেও ঠিক তাই, যদি নিজেদের মধ্যে সমান্তরাল রশ্মিগুচ্ছ এসে লেন্সের উপর পড়ে যে বিন্দুতে মিট করে বা যে বিন্দু থেকে আসছে বলে মনে হয় সেই বিন্দুটাকে আমরা কি বলছি না গৌণ ফোকাস। যেমন দেখো এই রশ্মিগুলো এসে পড়েছে, কিন্তু এরা কেউই কিন্তু প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়, নিজেদের মধ্যে সমান্তরাল এসে পড়ে ওরা এখানে মিট করেছে। এটা অ্যাকচুয়ালি অরিজিনালি ফোকাস, এর উপর যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মি এসে পড়তো ওরা কিন্তু এইখানেই মিট করতো। তো এই পয়েন্টে যে তলটা আমরা কল্পনা করেছি, প্রধান অক্ষের সঙ্গে লম্ব যে তলটা কল্পনা করেছি তাকে আমরা ফোকাস তল বলেছিলাম। এই ফোকাস তলের উপরই অন্য কোনো একটা বিন্দুতে কিন্তু এরা কিন্তু মিট করছে, এই বিন্দুটাকে আমরা কি বলছি গৌণ ফোকাস বা সেকেন্ডারি ফোকাস। ওকে, তো এই মুখ্য ফোকাস গৌণ ফোকাসের কনসেপ্টটা বা ফোকাস দূরত্বের কনসেপ্টটা ঠিক কার মতো না প্রতিফলনের মতনই। শুধু এখানে একটা জিনিস আছে, প্রথম মুখ্য ফোকাস দ্বিতীয় মুখ্য ফোকাস এটা প্রতিফলনের ক্ষেত্রে ছিল না বা দর্পণের ক্ষেত্রে ছিল না, এখানে সেইটা আছে। ওকে, এরপরে যেটা আসবো সেটাও পুরোপুরি প্রতিফলনের মতো। প্রতিফলনে আমরা যেভাবে এগুলোকে পড়েছিলাম এখানেও ঠিক সেইভাবে এখানে পড়বো, যে লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্বের অবস্থান আকার আকৃতি। দেখো একটা একটা করে দেওয়া আছে। লক্ষ্যবস্তু লেন্স থেকে অসীম দূরত্বে অবস্থা, যেমন ধরো এই লেন্স সমান্তরাল আলোক রশ্মি এসে পড়ছে, মানে লক্ষ্যবস্তু অসীম দূরত্বে আছে, এসে কোথায় মিট করছে ফোকাস তলে এসে মিট করছে। তো প্রতিবিম্ব কোথায় তৈরি হবে ফোকাস তলে তৈরি হবে। প্রতিবিম্বটি কেমন হবে সৎ হবে, প্রতিবিম্বটি কি হবে অবশিষ্ট হবে, প্রতিবিম্বটি হবে বস্তু তুলনায় আকার অনেক ছোট হবে। তো আমি ঠিক যেরকমভাবে বলেছিলাম যে প্রতিফলন চ্যাপ্টারে যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম পেছনে একটা চার্ট দেওয়া আছে, সেই চার্টটাকে লিখতে, সেই চার্টটাকে রেডি করতে এবং ছবিগুলোকে তার কারেসপন্ডিং ছবিগুলোকে বইয়ের থেকে এনে ওখানে এঁকে ফেলতে। এখানেও তোমরা ঠিক তাই করবে। এই চ্যাপ্টারের শেষেও লেন্সের শেষেও এই চার্ট দেওয়া আছে, চার্টটাকে তুলবে এবং তার প্রত্যেকটা পার্টের যে কারেসপন্ডিং ছবিগুলো আছে, যেমন এই পয়েন্টটার ছবি হচ্ছে এটা, এরপরে যেমন এই পয়েন্টটার ছবি হচ্ছে এটা, এরকম প্রত্যেকটা যে ছবিগুলো আছে সেই ছবিগুলোকে তোমরা পাশাপাশি এঁকে রাখবে, এঁকে রেডি করে রাখবে। কারণ এগুলো পরীক্ষার সময় কী দেয়, এই ছবিটাই শুধু আঁকতে দেয়, আর প্রতিবিম্বের আকার কেমন হবে, আকৃতি কেমন হবে, সমশীর্ষ হবে না অবশিষ্ট হবে, সৎ হবে না অসৎ হবে, এইগুলোকেই শুধু জিজ্ঞেস করে। এখান থেকে কোনো বড় প্রশ্ন হয় না, শুধুমাত্র ছবিটাই আঁকতে দেয়। ওকে, আচ্ছা এনার কথা বলে দিই, ছবি আঁকার সময়তে কিন্তু অবশ্যই কিন্তু ছবিতে কিন্তু রশ্মিচিত্র আঁকার সময় রেগুলোর উপর কিন্তু অ্যারো সাইন মাস্ট, অ্যারো সাইন না দিলে সেই ছবি কিন্তু কোনো মার্কস কিন্তু সেই ছবিতে কোনো মার্কস কিন্তু পাওয়া যাবে না। ওকে, তো এরপরে আমরা পার্টে চলে আসি। এরপরের যে পার্টটা সেই পার্টটাও পুরোপুরি লেন্সের মতো, এই প্রতিফলনের মতো। চিহ্নের নিয়ম, চিহ্নের নিয়ম তো আমি বলছি না, অলরেডি অনেকবার বলেছি চিহ্নের নিয়ম। এইবার চলে আসি আমরা লেন্সের সাধারণ সূত্র, যেটা বলছিলাম প্রতিফলনের মতো। মনে করে দেখো যে প্রতিফলনে আমরা মিরর বা দর্পণের সাধারণ সূত্র কী বলছিলাম 1/v + 1/u = 1/f। এখানেও কিন্তু আমরা সেরকম একটা কিন্তু পাবো। কীরকম দেখো, এখানে একটা দেখানো হয়েছে, ওখানে ঠিক যেমন ধরনের ক্যালকুলেশন ছিল এখানে সেম টাইপের ক্যালকুলেশন, তবু আমি একটু বলে দিই। এই হচ্ছে লেন্স, এই হচ্ছে বস্তু, বস্তু থেকে একটা আলো এখানে এসে পড়েছে যেটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। জানো প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মি কোনো লেন্সে এসে পড়লে
প্রতিষ্ঠিত রশ্মি প্রধান অক্ষকে যে বিন্দু ছেদ করে তাকেই বলা হয় মুখ্য ফোকাস বলা হয়। তাহলে এই বিন্দুটা মুখ্য ফোকাস। আরেকটা রশ্মি অপটিক্যাল সেন্টার দিয়ে পাস করেছে, তো এই তলের উপর লম্বভাবে পড়ায় এ আর কোনো দিকে ব্যাকেনি, সোজা স্ট্রেট বেরিয়ে গেছে, এরা দুজনে এই পয়েন্টে মিট করেছে এবং এই পয়েন্টে প্রতিবিম্ব তৈরি হয়েছে। এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে প্রতিবিম্ব, এটা হচ্ছে ফোকাস দূরত্ব, এটা হচ্ছে কি প্রতিবিম্ব দূরত্ব। কি তাই তো? তাহলে এখানে ছবি দেখেই বুঝতে পারছো বস্তু দূরত্ব কোথায় কতটা মাপবো, এখান থেকে এতটা মাপবো। আলো এদিকে গেছে, বস্তু দূরত্ব মেপেছি আমি এদিকে, তাহলে বস্তু দূরত্বটা কী হবে, মাইনাস হবে। বাট প্রতিবিম্ব দূরত্ব আমি এখান থেকে কতটা মাপবো, এতটা মাপবো। প্রতিবিম্ব দূরত্ব যেভাবে যেদিকে মেপেছি আলো সেই দিকে গেছে, তো প্রতিবিম্ব দূরত্বকে প্লাস ধরবো। প্রতিবিম্ব এখান থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটাকেও আমরা প্লাস ধরবো। কেন? এটা হচ্ছে ফোকাস দূরত্ব, কারণ এটাকেও প্লাস ধরবো কারণ আলো এদিকে গেছে, আমরা দূরত্ব কিন্তু এইদিকেই কিন্তু মেপেছি। ওকে, এবার দেখো পি ও কিউ এবং স্মল পি ও কিউ ত্রিভুজ দুটি সদৃশ্য। বুঝতেই পারছো কেন সদৃশ্য। সদৃশ্য হলে কি হয়, আবার এফ ও এবং স্মল পি এফ কিউ ত্রিভুজ দুটিও কিন্তু সদৃশ্য। তাহলে সদৃশ্য হলে তার ফরমেশনটা লিখেছি। ঠিক প্রতিফলনের ক্ষেত্রে কিন্তু দর্পণের ক্ষেত্রেও ঠিক সেই রকমই দুটো ত্রিভুজকে প্রথমে সদৃশ্য দেখিয়েছিলাম। এবার 1 নম্বর ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন তুলনা করে আমরা এই পার্টটা পেয়েছি। এইবার এই পার্টে আমরা কি করেছি না বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, ফোকাস দূরত্বকে জাস্ট বসিয়েছি। দেখো এগুলোকে বসানো হয়েছে, বসিয়ে ইকুয়েশনটা কত পেলাম, 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। দর্পণের ক্ষেত্রে আমরা কী পেয়েছিলাম না 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তো শুধু এটাই পার্থক্য, লেন্সের ক্ষেত্রে কি হয় 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। এই যে ইকুয়েশনটা যেহেতু দর্পণও যা আছে এখানেও তাই আছে, তাই পরীক্ষাতে যদি দর্পণ থেকে প্রশ্ন আসে তাহলে কিন্তু লেন্স থেকে কিন্তু এই প্রমাণটা কিন্তু দেবে না। আবার যদি ওখানে যদি দর্পণ থেকে না আসে তখন কিন্তু লেন্স ক্ষেত্রে কিন্তু এই প্রমাণটা দেওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, যেমনটা প্রতিফলনে বলেছিলাম আমরা যে কোনো একটা করব, উত্তল বা অবতলের মধ্যে যে কোনো একটা করব, সদ্বিম্ব অসদ্বিম্বর মধ্যেও যে কোনো একটা করব। তাহলে আমরা এইটা যেটা এখানে করেছি সেটা হচ্ছে কি না উত্তল লেন্স সদ্বিম্ব, তো একটাই করব। আর এখানে যাই থাক না কেন এগুলো করার দরকার নেই, কারণ পরীক্ষাতে কখনোই কিন্তু উল্লেখ করে দেবে না। ওকে, তাহলে এটা আমরা বুঝে গেলাম। এরপরে চলে আসবো অনুবন্ধী ফোকাস যুগল। মনে করে দেখো প্রতিফলনেও কিন্তু আমরা অনুবন্ধী ফোকাস যুগলের কনসেপ্ট পেয়েছিলাম, ওখানে যা কনসেপ্ট পেয়েছি এখানেও তাই। আমি বলেছি যে প্রতিফলনের যে কনসেপ্টগুলো পেয়েছি সেগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা এখানে করবো না, কারণ ওখানেও অনেকটা ইলাবোরেটলি ব্যাখ্যা করেছি, তো সেম জিনিস এখানেও। তো অনুবন্ধী ফোকাস যুগল কী জিনিস বুঝতেই পারছো, আমি আর সংজ্ঞা নিয়ে আলোচনা করলাম না। আচ্ছা, এইবার চলে আসবো বিবর্ধন। বিবর্ধনের কনসেপ্টটা পুরোপুরি প্রতিফলনের মতো। ওখানেও যেমন 3 ধরনের বিবর্ধন ছিল, মনে করে দেখো রৈখিক বিবর্ধন ছিল, ক্ষেত্রীয় বিবর্ধন ছিল, অনুদৈর্ঘ্য বিবর্ধন ছিল। এখানেও ঠিক হুবহু সেম, রৈখিক বিবর্ধন, ক্ষেত্রীয় বিবর্ধন এবং অনুদৈর্ঘ্য বিবর্ধন, 3টে বিবর্ধন আছে। মনে করে দেখো ওখানে ক্ষেত্রীয় বিবর্ধন ইকুয়াল টু রৈখিক বিবর্ধনের স্কোয়ার পেয়েছিলাম, এখানেও ক্ষেত্রীয় বিবর্ধন ইকুয়াল টু কি রৈখিক বিবর্ধনের স্কোয়ার পেয়েছি। ওখানে অনুদৈর্ঘ্য বিবর্ধন ইকুয়াল টু মাইনাস রৈখিক বিবর্ধনের স্কোয়ার পেয়েছিলাম, এখানেও অনুদৈর্ঘ্য বিবর্ধনের সঙ্গে রৈখিক বিবর্ধনের সম্পর্ক পেয়েছি। অর্থাৎ ওখানে যা ছিল এখানেও হুবহু সেম। যেহেতু বিবর্ধনের পার্টটা পুরোপুরি ওখানকার সঙ্গে সমান, তাই বিবর্ধনের নিয়ে আমি আলোচনা করছি না। তো এখানে এই বিবর্ধনগুলোর সংজ্ঞা দেয়, আর এই রৈখিক বিবর্ধনের সঙ্গে ক্ষেত্রীয় বিবর্ধন এবং অনুদৈর্ঘ্য বিবর্ধনের সঙ্গে রৈখিক বিবর্ধনের সম্পর্কটা প্রতিষ্ঠা করতে দেয়, যেমনটা দর্পণে ছিল। আচ্ছা, এইবার চলে আসবো আমরা ভি এফ ইউ ভি এবং এম এর মধ্যে সম্পর্ক। ঠিক ওখানেও মনে করে দেখো ইউ ভি এফ এবং এম এর মধ্যে সম্পর্ক ছিল। ওখানে আমরা ওখানে কিন্তু আমরা 2 রকমের সম্পর্ক পেয়েছিলাম, এম ইউ এফ এর মধ্যে একটা পেয়েছিলাম, আবার এম ভি এফ এর মধ্যে একটা পেয়েছিলাম। এখানেও ঠিক তাই পাবো। দেখো এইটা করা হয়েছে এম এফ ভি এর মধ্যে সম্পর্ক, আর একটা করা হয়েছে কত এম ইউ এফ এর মধ্যে সম্পর্ক। ওকে, আচ্ছা, এইবার চলে আসবো আমরা এই পার্টটা চলে আসবো। এই ছবি দুটো কিন্তু আঁকতে দেয়। উত্তল লেন্সের ক্ষেত্রে ইউ ভার্সেস ভি এবং 1/u ভার্সেস ভি এর লেখচিত্রটা অঙ্কন করতে দেয়। তো এই দুটো হচ্ছে লেখচিত্র, এটা আমরা একটু প্র্যাকটিস করে নেবো। এটা কিন্তু আমাদের অঙ্কন করতে কিন্তু দেয়। ওকে, এখান থেকে আর কিছু দেওয়ার মতো প্রশ্ন নেই। এরপরে আমরা চলে আসবো হচ্ছে কোন পার্টটা আছে এবার দেখি আমরা। আচ্ছা, অসৎ বস্তুর প্রতিবিম্ব। আচ্ছা দেখো, অসৎ বস্তুর প্রতিবিম্ব আমরা লেন্সের ক্ষেত্রেও কিন্তু অসৎ বস্তুর প্রতিবিম্ব কিন্তু বার করেছিলাম। কীরকম অসৎ বস্তু হচ্ছে, দেখো এখানে একটা উত্তল লেন্স আছে, এই আলো এসে পড়ছিল। তো আলো এসে পড়লে এরা প্রতিষ্ঠিত হয়ে এক জায়গায় মিট করার কথা, এই যেখানে একটা জায়গায় মিট করার কথা, মিট করেছে মানে এখানে প্রতিবিম্ব তৈরি করেছে। কিন্তু দেখো কোথা থেকে আলো আসছে, অসীম দূর থেকে আলো আসছে, বস্তু আমাদের সামনে নেই।
লেন্স যদি না থাকতো তাহলে এরা কোথায় গিয়ে মিট করতো? এখানে গিয়ে মিট করতো। যেহেতু আমাদের বস্তু আমাদের হাতের কাছে নেই কিন্তু প্রতিবিম্ব তৈরি হয়েছে, তাহলে এই পয়েন্টটাকে, যে পয়েন্টে বস্তু থেকে আলোগুলো এসে যে পয়েন্টে মিট করতো সেই পয়েন্টটাকে আমরা কি বলবো? অসৎ বস্তু। বস্তু নেই কিন্তু বস্তু থেকে আগত আলোগুলো এই পয়েন্টে এসে যেহেতু মিট করতো তাহলে এটা হচ্ছে অসৎ বস্তু, এবং এটা হচ্ছে কি তার অসৎ প্রতিবিম্ব। ওকে, ঠিক এখানেও ঠিক তাই। তো আমরা যে কোনো একটা ছবি প্র্যাকটিস করবো তাহলেই হবে। অসৎ বস্তু বললে এরকম একটা ছবি আঁকতে দেবে, শুধু রশ্মি চিত্রটাকে আঁকতে দেয়। নিউটনের সমীকরণ, নিউটনের সমীকরণটা আমি বলবো না, ওখানে বুঝিয়েছিলাম পুরোপুরি হুবহু, ওখানে যা ছিল এখানেও ঠিক সেম, সেম ক্যালকুলেশন, সেম লজিক, সমস্ত কিছু, প্রশ্নটাও শুধু সেম। আমি ওখানে যখন প্রশ্ন বলেছিলাম, দেখো এই প্রশ্নটা বলার সময় একটা স্ল্যাশ দিয়ে এই প্রশ্নটা দু রকমের হয় বলেছিলাম, এখানেও ঠিক স্ল্যাশ দিয়ে তোমরা দু রকমভাবেই লিখবে, শুধু দর্পণের জায়গায় কতটা কি লিখবে, লেন্স লিখবে, এছাড়া কোনো পার্থক্য নেই, সেম ক্যালকুলেশন। ওকে, আমি আর আলোচনা করছি না। যদি কারোর স্পেসিফিক্যালি মনে হয় যে কোনো জায়গায় অসুবিধা হচ্ছে, সে আমাকে জিজ্ঞেস করে নিতে পারে। ওকে, আচ্ছা, এইবার চলে আসবো লেন্সের ক্ষেত্রে লেন্স নির্মাতা সূত্র। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবছরে, এইটা কিন্তু বোঝার আছে, লেন্স নির্মাতা সূত্র কী জিনিস। তো এইটা বোঝার আগে আমি এখানে কয়েকটা জিনিস একটু ছবিটা এঁকে নিই। অ্যাকচুয়ালি এখান থেকে অ্যাকচুয়ালি আলো গেছে, এখানে রেটা দেয়নি, এখান থেকে অ্যাকচুয়ালি আলো গেছে, আলো গিয়ে এই লেন্সের উপর গিয়ে পড়েছিল। ওকে, তো লেন্স থেকে প্রতিষ্ঠিত হয়েছে এই তলটা, এই তলটা থেকে প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, এই অংশটা আমি একটু মুছে দিই, একটু অন্যরকমভাবে আঁকি, আর একটু নিচে করে আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এখান থেকে আলো গেছে, আলো গিয়ে এরমভাবে পড়েছে, এই যে প্রথম তলটা পড়েছে, এখানে দুটো তল আছে, একটা তল আর একটা তল। যদি ধরো দ্বিতীয় তলটা না থাকতো তাহলে আলোটা স্ট্রেট কোথায় চলে যেত? কিউ পয়েন্টে চলে যেত। কিন্তু এই তলটা থাকার কারণের জন্য এই তলেতেও আবার আলো প্রতিষ্ঠিত হয়েছে, আবার বেঁকেছে। এই তলটাকে বেঁকে আলো কোথায় এসে পড়েছে? না, এইখানে এসে আলো পড়েছে। কি বোঝা গেল? আবার বলছি, এই বস্তু থেকে আলো এসে পড়লো, প্রথম তলে প্রতিষ্ঠিত হয়েছিল, যদি দ্বিতীয় তল না থাকতো ও আলো স্ট্রেট এখান থেকে বেরিয়ে গিয়ে এখানে পড়তো, কিন্তু দ্বিতীয় তলটা থাকার কারণের জন্য এখানে আলো পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে, বেঁকেছে, বেঁকে আলো এখানে গিয়ে পড়েছে। তাহলে এখানে দুটো কেস তৈরি হয়েছে। কি? প্রথম লেন্সের ক্ষেত্রে এক ধরনের গল্প, এই প্রথম সারফেসটার জন্য এক ধরনের গল্প, দ্বিতীয় সারফেসটার জন্য এক ধরনের গল্প। প্রথম সারফেসটার ক্ষেত্রে কী কী ঘটনা ঘটছে একটু দেখে নিই। প্রথম সারফেসে এটা হচ্ছে বস্তু দূরত্ব, এই আলো গিয়ে পড়েছে প্রথম সারফেসের জন্য, এটা কি বস্তু দূরত্ব, বস্তু দূরত্ব কত? ইউ। ওকে, প্রথম সারফেসে প্রতিবিম্ব দূরত্ব কত? এইখানে এসে মিট করতে প্রধান অক্ষের উপর অবস্থিত, তাহলে এই যে দূরত্বটা এটা হচ্ছে প্রথম সারফেসের কি না প্রতিবিম্ব দূরত্ব। তাহলে প্রথম সারফেসের এটা বস্তু, প্রথম সারফেসে এটা কি প্রতিবিম্ব। তাহলে প্রথম সারফেসের জন্য আমরা আগে প্রতিসরণের ফর্মুলা, গলীয় তলে প্রতিসরণের ফর্মুলাটা অ্যাপ্লাই করে নিই। মনে করে দেখো আলো কি হয়েছে, এখানে লঘু থেকে ঘনতে গেছে। তাহলে মনে করে দেখো আমি কি বলেছিলাম, লঘু থেকে যদি ঘনতে যায়, কার প্রতিসরাঙ্কটা প্রথমে লিখবো ভেবে দেখো, মিউ টু বাই ভি। মিউ টু বলেছিলাম প্রথমে লিখবো, কারণ মিউ ওয়ান থেকে মিউ টুতে গেছে, এটা ধরো মিউ ওয়ান মাধ্যম, আর এই মাধ্যম ধরো মিউ টু মাধ্যম। ওকে, তাহলে মিউ ওয়ান থেকে ধরো মিউ টুতে গেছে, তো মিউ ওয়ান থেকে যেহেতু মিউ টুতে গেছে, তাহলে আমরা কি বলতে পারি না, তাহলে আমরা বলতে পারি যে মিউ টু বাই ভি ড্যাস্ট, এই যে প্রতিবিম্ব দূরত্ব মিউ টু বাই ভি ছিল ওখানে, তাহলে মিউ টু বাই ভি ড্যাস্ট ইকুয়াল টু মিউ টু বাই ভি ড্যাস্ট মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর বলতে পারি। দেখা মানে সেটাই করেছে, এটা মিউ টু বাই ভি ড্যাস্ট মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর ওয়ান। কেন আর ওয়ান কেন করলো? এই যে তলটা, এই তলটা তো কোনো একটা বৃত্তের অংশ, এই তলটা কোনো একটা বৃত্তের অংশ, সেই বৃত্তের বক্রতা ব্যাসার্ধ ধরলাম আর ওয়ান। তাহলে আর ওয়ান হলে আমরা কি লিখতে পারি, মিউ টু বাই ভি ড্যাশ মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। মনে করো তখন আমি এখানে বলেছিলাম লঘু থেকে ঘনতে গেলে মিউ টু প্রথমে আসবে, তাকে ওখানে মিউ টু প্রথমেই এসছে। মিউ ওখানে কী ছিল, মেন ফর্মুলাটা কী ছিল মনে করো তখন, মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর ছিল। তো এখানে যেহেতু ভি ড্যাশটা আমাদের প্রতিবিম্ব, তাহলে মিউ টু বাই ভি ড্যাশ মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর ওয়ান। ওকে,
এবার দ্বিতীয় তলের কথা ভাবি। দ্বিতীয় তলেতে দেখো, দ্বিতীয় তল যখন ধরবো তখন প্রথম তল নেই ভাববো। দ্বিতীয় তলেতে আলো এই এসে এই পড়েছে, তাহলে এখানে কি প্রতিবিম্ব তৈরি হয়েছে। কিন্তু এই আলোটা কোথা থেকে আসছে আমরা জানি না, বস্তু আমাদের হাতের কাছে নেই। কিন্তু বস্তু যদি প্রতিষ্ঠিত না হতো তাহলে বস্তু থেকে আগত আলো পুরো কোথায় এসে মিট করতো, এখানে এসে মিট করতো। তাহলে বস্তু নেই ঠিকই, কিন্তু বস্তু থেকে আগত আলো কোন পয়েন্টে এসে মিট করতো সেই পয়েন্টটা আমাদের জানা আছে। তাহলে এই পয়েন্টটা হয়ে যাবে কি দ্বিতীয় সারফেসের জন্য কি অসৎ বস্তু, আর এটা কি প্রতিবিম্ব। আর একবার বলছি, এখান থেকে আলো এসে পড়ে বেঁকেছে, বেঁকার পর আবার বেঁকে এখানে এসছে। তো দ্বিতীয় তলে যখন বেঁকছে তার আগে এই যে আলোটা, এই আলোটা কোথা থেকে আসছে আমি জানি না। আমি এটা প্রথমে বলেছিলাম বলে এখান থেকে আলো আসছে বলে জানি, কিন্তু অ্যাকচুয়ালি এই আলোটাকে যদি স্ট্রেট ধরে নিই আলো কোথা থেকে আসছে জানি না। তাহলে বস্তু আমাদের হাতের কাছে নেই। কিন্তু এই তলটা না থাকলে এই আলোটা স্ট্রেট কোথায় গিয়ে মিট করতো, এইখানে গিয়ে মিট করতো। তাহলে এইখানে যেহেতু মিট করতো, বস্তু আমাদের হাতের কাছে নেই, তাহলে এখানে গিয়ে যেহেতু মিট করতো, তাই এটাই হয়ে গেছে আমার কাছে অসৎ বস্তু। আর এখান থেকে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রতিষ্ঠিত রশ্মি এই পয়েন্টে মিট করেছে, তাহলে এটা কি প্রতিবিম্ব। তার মানে এইটা হয়ে যাবে এখানে, এই দ্বিতীয় তলের ক্ষেত্রে এইটা হয়ে যাবে বস্তু, এইটা হয়ে যাবে প্রতিবিম্ব। তাহলে বস্তু দূরত্ব এখানে কত হবে ভি ড্যাস্ট, আর প্রতিবিম্ব দূরত্ব এখানে কত হবে ভি, কি তাই তো। আচ্ছা, এবার এখানে একটা কথা বলে দিই, আলো গেছে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে। আলো এবার এই মিউ2 থেকে আবার মিউ1-এ গেছে, কি তাই তো। আগেটা মিউ1 থেকে মিউ2-তে এসেছিল, এখানে মিউ2 থেকে মিউ1-এ গেছে। তাহলে প্রথমে কি লিখবো, মিউ1/ভি লিখবো। তাহলে এখানে প্রতিবিম্ব দূরত্ব ক্ষেত্রে দেখো মিউ1/ভি লিখেছে, দেখো মিউ1/ভি। আচ্ছা, এবার আমি বলে দিই এখানে মিউ3 কেন লিখলো। কারণ ইন জেনারেল ধরেছে এই মাধ্যমটা মিউ1, এইটা ধরেছে মিউ2, এইটা ধরেছে মিউ3। কিন্তু অ্যাকচুয়ালি পরে আমরা দেখবে যে যেহেতু এটাও ইয়ার এটাও ইয়ার, তো মিউ1=মিউ3 লিখেছি, কি তাই তো। তো যাই হোক, এখানে মিউ3 ধরে কাজ করেছে, আমরা মিউ3 ধরেই করি। তার মানে কী লিখবো, ঘন থেকে লঘুতে গেছে, তাহলে যেখানে গেছে সেইটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রথমে হচ্ছে, সেই জন্য দেখো লিখেছে মিউ3/ভি মাইনাস মিউ2/ইউ। দেখো দ্বিতীয় মাধ্যমের ক্ষেত্রে এটাই কি বস্তু দূরত্ব ছিল, কারণ এটাই বস্তু ছিল। এই জন্য দেখো লিখেছে মিউ2/ভি ড্যাশ ইকুয়াল টু মিউ3 মাইনাস মিউ2/কত আর2। আর2 কি, এই যে তলটা, এই যে প্রতিসারক তলটা, এই প্রতিসারক তলটাও তো কোনো একটা বড় বৃত্তের অংশ, তারও তো একটা বক্রতা ব্যাসার্ধ আছে, সেটাকে আমরা আর2 ধরেছি। সেই জন্য লিখেছি আমরা মিউ3/ভি মাইনাস মিউ2/ভি ড্যাশ ইকুয়াল টু মিউ3 মাইনাস মিউ2/কত আর2। ওকে, এবার দুটো সমীকরণকে যোগ করে দিয়েছি, যোগ করে দিলে কত পাচ্ছি, মিউ3/ভি মাইনাস মিউ1/ইউ ইকুয়াল টু এটা পাচ্ছি। এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে আমরা কি বলছি না লেন্সের সমীকরণ, সাধারণ সমীকরণ। এটা কিন্তু লেন্স নির্মাতার সূত্র নয়। ওকে, এবার দেখো আমরা কি কি করতে পারি এখানে। দেখো যেহেতু দুটো এয়ার মিডিয়াম, তাহলে এটাকে মিউ1=মিউ3=1 বলতে পারি, কারণ এয়ার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমরা 1 ধরি। আর এই মিউ2 যেটা, সেটাকে আমরা ইন জেনারেল মিউ বলতে পারি। দেখো সেটাই আমরা করেছি এখানে মোস্ট প্রবলি। দেখো মিউ1=মিউ3=1 ধরেছে, মিউ2=মিউ ধরেছে। তো ওগুলো ভ্যালুগুলোকে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে কি পেয়েছি, 1/f=মিউ-1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। ঠিক আছে, এই যে ইকুয়েশনটা পেয়েছি, এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে কি লেন্স নির্মাতার সূত্র। কি বোঝা গেল। এইবার এইটা কিন্তু জেনারেল, আমরা উত্তর লেন্স ধরে কাজ করেছি ঠিকই, তার মানে এই ইকুয়েশনটা শুধু উত্তর লেন্সের জন্য, এটা সাধারণভাবে করেছি। এইবার কেমন লেন্স হবে সেই অনুযায়ী আমরা বসাবো। যেমন ধরো একটা এক্সাম্পল বলছি, উভয় উত্তল লেন্স, মানে দুদিকটাই উত্তল। আচ্ছা তোমরাই বলো, দুদিকটা যদি উত্তল হয়, মানে যেমন এইটার ক্ষেত্রে ধরো ধরো এই দিকটা উত্তল, এই দিকটা উত্তল, তাহলে আর1টা কেমন হবে। এটা হচ্ছে তোমার প্রথম সারফেস, এটা ধরো আর1। ওকে, তাহলে আর1 করতে কোথাও মাপবো, এই দিক থেকে এখানে মাপবো বক্রতা ব্যাসার্ধটা। তাহলে আলো যেদিকে যাচ্ছে সেই দিকেই আছে দূরত্ব, তাহলে আর1টাকে প্লাস নেবো। কিন্তু আর2 যদি নিই, মানে এই তলে যদি বক্রতা ব্যাসার্ধ নিই, সেই দূরত্ব করতে মাপবো এই দিক থেকে দিয়ে মাপবো, তাহলে বিপরীতে। তার মানে উভয় উত্তল লেন্সের ক্ষেত্রে আর1 সবসময় কী হবে প্লাস, আর2 কী হবে মাইনাস। দেখো এখানে তাই হয়েছে, আর1টাকে প্লাস নেওয়া হয়েছে এবং আর2টাকে মাইনাস নেওয়া হয়েছে। আর2টাকে যদি মাইনাস বসিয়ে দিই, এই মাইনাস মাইনাস যোগ করে কি প্লাস হয়ে যাবে, দেখো প্লাস হয়ে গেছে। অর্থাৎ আমরা এটা কিন্তু জেনারেল, এটা উত্তল লেন্স দিয়ে আমরা বার করলেও আমরা এটা জেনারেল ইকুয়েশন বার করেছি। এবার যদি উভয় উত্তল হয়, উভয় অবতল হয়, একটা দিক উত্তল একটা দিক অবতল হয়, একটা দিক উত্তল একটা দিক সমতল হয়, একটা দিক অবতল একটা দিক সমতল হয়, যেমন হবে সেই অনুযায়ী আর এর সাইন আমরা এখানে বসাবো, বসিয়ে একটা করে বার করবো। যেমন উভয় উত্তলে বার করা হয়েছে, উভয় অবতলে দুটো দিকই অবতল, তার ক্ষেত্রে বার করা হয়েছে, এরকমভাবে কিন্তু কি বার করা হয়েছে। কি বোঝা গেল।
তো আমাদের পরীক্ষাতে 3 নম্বর কোশ্চেনের জন্য এই লেন্স নির্মাতা সূত্রের প্রতিষ্ঠা, বা তোমাকে পরীক্ষায় উল্লেখ করে দিতে পারে উভয় উত্তর লেন্সের ক্ষেত্রে লেন্স নির্মাতা সূত্রটি প্রতিষ্ঠা করো, তখন এটা বার করে আমাদের এখানে কিন্তু বসাতে হবে। কি বোঝা গেল? তাহলে আমরা লেন্স নির্মাতা সূত্র অবধি আমরা করে ফেললাম। তো এই ভিডিও লেকচারে লেন্স নির্মাতা সূত্র অবধি আমরা দেখব। তো আমরা একবার প্রথম থেকে একবার রিভিউ করে নিই যে এখান থেকে বড় প্রশ্ন কী কী হতে পারে। প্রথমটা হচ্ছে তো যেটা বললাম, ওই μ2 বাই ভি মাইনাস μ1 বাই ইউ ইকুয়াল টু μ2 মাইনাস μ1 বাই আর, ওর প্রতিষ্ঠাতাটা প্রথমটা খুব ইম্পর্টেন্ট। এরপরে আর বড় প্রশ্ন কাছাকাছি নেই। এরপরে বড় প্রশ্নের মধ্যে আমরা পাবো সেই 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ, যেটা প্রতিফলনের সঙ্গে বললাম একই রকমের, সেই একটা বড় প্রশ্ন আমরা পাবো। তারপরে যেটা বড় প্রশ্ন পাবো সেটা হচ্ছে এইটা 1 বাই এফ ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু 1 বাই আর 1 মাইনাস 1 বাই আর 2। ওকে, এখানে এই 3-4টে আমরা বড় প্রশ্ন পাবো, আর বাদ বাকি যাগুলো বললাম সেগুলো সবই ছোট ছোট প্রশ্ন। আর যেগুলো আমি প্রতিফলনের সঙ্গে ম্যাচ করে পড়তে বললাম সেগুলো যদি প্রতিফলনের সেখান থেকে প্রশ্ন আসে, এখান থেকে সেই প্রমাণগুলো দেবে না, আর ওখানে যদি ওগুলো না আসে তাহলে এখানে দেবে। যেমন নিউটনসের ইকুয়েশান, যেমন হচ্ছে তোমার বিবর্ধনগুলো, ক্ষেত্রীয় বিবর্ধনের সঙ্গে রৈখিক বিবর্ধন, অনুদিঘ্য বিবর্ধনের সঙ্গে রৈখিক বিবর্ধনের সম্পর্ক, যেমন হচ্ছে 1 বাই ভি মাইনাস 1 বাই ইকুয়াল টু 1 বাই এফ এর রিলেশনটা, এগুলো প্রতিফলনের সঙ্গে সবকটা ম্যাচিং আছে। তো যেগুলো ম্যাচিং আছে সেগুলো কিন্তু হয় ওটা নয়তো এটা কিন্তু পাওয়া যাবে। ঠিক আছে, তো তোমরা এইটুকুন পার্ট রেডি করো, পরের পার্টটা আমি আবার নেক্সট টপিকে আলোচনা করব। ওকে।